নমস্কার, আমি সায়নী। আপনারা দেখছেন বিশ্ব দর্পণ। ৭১-এ যে ভারত রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেই বাংলাদেশ কি আজ পাকিস্তানের হাত ধরছে? গত এক সপ্তাহে মক্কায় যা ঘটেছে তা দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দিতে পারে। সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান, তিনটি দেশ একসাথে বসে এমন একটা চুক্তি সই করলো যাকে গোটা বিশ্ব ডাকছে ইসলামিক নেটো। আর তার ঠিক কয়েকদিন পরেই ঢাকা থেকে এলো এমন এক বিস্ফোরক বিবৃতি, বাংলাদেশ নাকি এই জোটে যোগ দিতে রাজি। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যিই ভারতের জন্য বিপদের ঘন্টা, নাকি এর ভেতরেও লুকিয়ে আছে ভারতের জন্য এক বিশাল কূটনৈতিক সুযোগ? শিলিগুড়ি করিডোর কি সত্যিই ঝুঁকিতে, নাকি এটা এমন একটা মুহূর্ত যেখানে ভারত অবশেষে বাংলাদেশের সাথে সম্পর্কের পুরনো নরম নীতি ছেড়ে কঠোর হওয়ার সুযোগ পাবে? আজকের ভিডিওতে থাকছে পুরো সত্যিটা, কোনো অতিরঞ্জন ছাড়া। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওর শেষ অংশে বলবো আসলে বিশেষজ্ঞরা এই ইসলামিক নেটো নিয়ে কতটা গুরুত্ব দিচ্ছেন আর কতটা এটা সেফ হেডলাইন। 2026 সালের 7ই আগস্ট সৌদি আরবের পবিত্র শহর মক্কায় বসেছিল এক ঐতিহাসিক বৈঠক। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ব এরদোয়ান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এই তিনজন একসাথে সই করলেন যাকে বলা হচ্ছে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। চুক্তির মূল কথাটা প্রায় হুবহু ন্যাটোর আর্টিকেল 5 এর মতো। তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র আক্রমণ হলে সেটাকে তিন দেশের ওপরই আক্রমণ বলে গণ্য করা হবে। এই চুক্তির ভিত্তি অবশ্য নতুন নয়। এর আগে 2025 সালের সেপ্টেম্বরে সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে একটা স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট হয়েছিল। সেই সময় থেকেই আলোচনা চলছিল তুরস্ক এতে যোগ দেবে কিনা। 2026 জানুয়ারিতেই আন্তর্জাতিক মিডিয়ায় খবর আসতে শুরু করে যে তুরস্ক এই চুক্তিতে যোগ দেওয়ার পথে এগোচ্ছে। আগস্টে সেটাই বাস্তব রূপ নিল। এই জোটের শক্তি বোঝাটা জরুরি। তুরস্কের হাতে আছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী আর আধুনিক ড্রোন প্রযুক্তি। সৌদি আরবের হাতে বিপুল তেল, অর্থ আর জ্বালানি শক্তি। আর পাকিস্তান একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যার হাতে পারমাণবিক অস্ত্র আছে। তিনটে মিলিয়ে তৈরি হয়েছে অর্থ, প্রযুক্তি আর সামরিক শক্তির এক ত্রিভুজ। বিশ্লেষকরা বলছেন এই চুক্তি মূলত ইরানের প্রভাব ঠেকাতে আর আমেরিকার নিরাপত্তা নিশ্চয়তার উপর নির্ভরতা কমাতেই তৈরি হয়েছে। বিশেষ করে ইয়েমেন থেকে হুতি আমলা এবং ইরান যুদ্ধের ছায়া যখন গোটা উপসাগরীয় অঞ্চলে ঘনিয়ে আসছে। মজার ব্যাপার হলো, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিজেই বলছেন এই জোট তিন দেশে সীমাবদ্ধ থাকবে না। এরদোয়ানের ভিশন অনুযায়ী আরো দেশকে এই ছাতার নিচে আনা হবে। আর ঠিক এখানেই গল্পে ঢুকে পড়ে বাংলাদেশ, মিশর আর এমনকি সিরিয়ার নামও। এবার আসল প্রশ্নে আসি, বাংলাদেশকে সত্যি এই জোটে যোগ দিচ্ছে? সরাসরি উত্তর, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু ইঙ্গিত স্পষ্ট। বাংলাদেশের রাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির সরকারি সংবাদ সংস্থা বিএসএসকে বলেছেন, ঢাকা সৌদি আরব, পাকিস্তান আর তুরস্কের সাথে অর্থনৈতিক বা প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হওয়ার ব্যাপারে পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখছে, নিজেদের জাতীয় স্বার্থ আর বিশ্ব বাণিজ্যের পরিবর্তনশীল সমীকরণ মাথায় রেখে। তিনি এটাও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান রিয়াদ সফর শিগগিরই চূড়ান্ত হতে পারে। সেখানে সৌদি ক্রাউন প্রিন্সের সাথে তার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। এই গোটা অবস্থানের পেছনে আছে বাংলাদেশ সরকারের ঘোষিত নীতি বাংলাদেশ ফার্স্ট। এই নীতির মূল কথা হলো নিজের অর্থনৈতিক আর কৌশলগত স্বার্থকে সবার ওপরে রাখা, পুরনো আঞ্চলিক বন্ধুত্বের হিসেব নিকেশে না জড়িয়ে। আর তার সাথে যোগ হয়েছে পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান বাণিজ্য আর জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ। আন্তর্জাতিক মহলেও এই খবর হালকাভাবে নেয়নি কেউ। ভারতীয় মিডিয়া তো বটেই, ইসরায়েল আর গ্রিসের মতো দেশগুলো এই জোটের বিস্তৃতিকে সতর্ক নজরে দেখছে, কারণ তুরস্ক এমনিতেই ইসরায়েলের কড়া সমালোচক। এমনকি খবর আছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে গিয়ে এই জোটে যোগ দেওয়ার কথা বলেছে। অর্থাৎ এটা আর তিন দেশের গল্প নেই, এটা একটা সম্প্রসারণশীল কূটনৈতিক ব্লকে তৈরি হচ্ছে, যার দরজায় এখন বাংলাদেশও কড়া নাড়ছে। এবার আসি সবচেয়ে স্পর্শকাতর অংশে। যদি বাংলাদেশ সত্যি এই জোটে ঢুকে পড়ে, ভারতের ঠিক কি কি ক্ষতি হতে পারে? এক, ট্রু ফ্রন্ট ওয়ারের বাস্তব ঝুঁকি। ভারতের পশ্চিমে পাকিস্তান আর পূর্বে বাংলাদেশ, দুটো আলাদা সীমান্ত। এতদিন এই দুই সীমান্ত পুরোপুরি আলাদা সমীকরণে চলতো, কিন্তু বাংলাদেশ যদি সত্যিই পাকিস্তানের সাথে একই প্রতিরক্ষা ছাতার নিচে চলে আসে, তাহলে তাত্ত্বিকভাবে একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ভারতকে একসাথে দুই দিক সামলাতে হবে। এটা কোনো সেনাবাহিনীর জন্যই সহজ পরিস্থিতি নয়। দুই, শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের ঝুঁকি। মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া
এই সরু করিডোরই ভারতের মূল ভূখণ্ডকে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা সহ উত্তর পূর্বের 8টি রাজ্যের সাথে যুক্ত করে। এই করিডোরের একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ। বাংলাদেশ যদি পাকিস্তান বা তুরস্কের সামরিক প্রভাব, এমনকি প্রশিক্ষণ, অস্ত্র বিক্রি বা ড্রোন প্রযুক্তির আকারেও বাড়তে থাকে, তাহলে ভারতের এই লাইফলাইন নিয়ে উদ্বেগ বাড়বে। এই করিডোর বন্ধ হয়ে গেলে গোটা উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এটাই এই ভূখণ্ডের সবচেয়ে বড় কৌশলগত দুর্বলতা। 3, সামরিক বাজেট আর সেনা মোতায়েনের অতিরিক্ত চাপ। ভারত বাংলাদেশ সীমান্ত এতদিন তুলনামূলক শান্ত থাকায় ভারতকে সেখানে বিশাল অ্যাটাক ফরমেশন সেনা মোতায়েন করতে হয়নি। কিন্তু এই জোর যদি বাস্তব রূপ নেয়, ভারতকে বাধ্য হয়ে বাংলাদেশ সীমান্তেও নতুন করে সামরিক ঘাঁটি, রাডার নেটওয়ার্ক আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে করে প্রতিরক্ষা বাজেটে বাড়তি চাপ পড়বে, যা এমনিতেই পশ্চিম সীমান্তে পাকিস্তান আর উত্তরে চীনের কারণে প্রসারিত। 4, বঙ্গোপসাগরে নৌ নিরাপত্তার প্রশ্ন। এতদিন বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনী প্রায় একছত্র প্রভাব ছিল, কিন্তু তুরস্কের ক্রমবর্ধমান নৌ প্রযুক্তি আর পাকিস্তানের নৌ সহযোগিতা যদি কোনোভাবে বাংলাদেশ বন্দর, চট্টগ্রাম বা মংলার মতো ব্যবহারের সুযোগ পায়, তাহলে বিশাখাপত্তনম বা আন্দামানের মতো ভারতের পূর্বাঞ্চলীয় নৌঘাটিগুলোর নিরাপত্তা সমীকরণ বদলে যেতে পারে। মনে রাখবেন, বঙ্গোপসাগর দিয়েই ভারতের পূর্বমুখী বাণিজ্যের বড় অংশ চলাচল করে। এই 4টে ঝুঁকি বাস্তব এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এগুলো নিয়েই আলোচনা করছেন। কিন্তু গল্পের এখানেই শেষ নয়, কারণ প্রতিটা সংকটের ভেতরেই লুকিয়ে থাকে একটা সুযোগ। বন্ধুরা, এবার আমি আপনাদের বলবো এই সংকট থেকে ভারতের কি কি লাভ হতে পারে। 1, কূটনৈতিক নমনীয়তা ছাড়ার সুযোগ। এতদিন ভারতকে বাংলাদেশের স্বার্থে সম্পর্ক রক্ষায় বেশ কিছু নিয়মে নরম অবস্থান নিতে হয়েছে। সীমান্ত অনুপ্রবেশ, জল বন্টন কিংবা বাণিজ্য ভারসাম্যের প্রশ্নে বাংলাদেশ যদি সত্যিই প্রকাশ্যে একটা প্রতিদ্বন্দ্বী জোটের দিকে ঝুঁকে পড়ে, তাহলে ভারতের কাছে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো আর বাণিজ্য নীতিতে আরও কঠোর হওয়ার যৌক্তিক কারণ তৈরি হবে। কূটনৈতিক দিক থেকে ভারতের হাত অনেকটাই খুলে যাবে। 2, আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামো নতুন করে সাজানোর সুযোগ। এই ধরনের পরিস্থিতি ভারতকে বাধ্য করবে পূর্ব সীমান্তে নিজের প্রতিরক্ষা পরিকাঠামো আধুনিকায়ন করতে। কিছু কৌশলবিদ মনে করেন, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও পোক্ত করতে ভারত নিজের ভূখণ্ডের ভেতরই বিকল্প সংযোগপথ দ্রুততর করবে। এখানে একটা কথা স্পষ্ট করে বলে রাখা দরকার, বাংলাদেশের ভূখণ্ডে সরাসরি সামরিক পদক্ষেপের কথা যেসব ভিডিও বা বিশ্লেষণে বলা হয়, সেগুলো অতিমাত্রায় জল্পনা নির্ভর এবং বাস্তবসম্মত কূটনৈতিক বিশ্লেষণের বাইরে। বাস্তবে ভারতের কৌশল মূলত নিজের ভূখণ্ডেই প্রতিরক্ষা মজবুত করা এবং কূটনৈতিক চাপ প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনাই বেশি। 3, নতুন আন্তর্জাতিক জোট মজবুত হওয়ার সুযোগ। এই ইসলামিক ন্যাটো নিয়ে উদ্বিগ্ন শুধু ভারত নয়, ইসরায়েল, গ্রিস, সাইপ্রাসের মতো দেশও একই প্রশ্নের মুখে। ফলে স্বাভাবিকভাবেই ভারতের সাথে ইসরায়েল, ফ্রান্স আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হতে পারে। কোয়াড আর ইন্দো প্যাসিফিক কৌশলের প্রেক্ষাপটে এটা ভারতের জন্য নতুন কূটনৈতিক পুঁজি তৈরি করতে পারে। 4, অর্থনৈতিক লিভারেজ। বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি আর নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল। যদি সম্পর্কের সমীকরণ বদলে যায়, ভারতের হাতে অর্থনৈতিক সহযোগিতার শর্ত পুনর্নির্বাচনের সুযোগ তৈরি হবে। এটা এক ধরনের নীরব কূটনৈতিক প্রভাব, যা যুদ্ধ ছাড়াই কাজ করতে পারে। এবার আসি সেই অংশে যেখানে হেডলাইনের বাইরে গিয়ে বাস্তবতা বোঝা দরকার। আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষকরা স্পষ্ট করে বলছেন, এই মক্কা চুক্তি আসলে ন্যাটোর মতো কোনো স্বয়ংক্রিয় সামরিক জোট নয়। চুক্তিতে কোনো নির্দিষ্ট সামরিক দায়বদ্ধতার বিস্তারিত নেই, আর কোনো পরিস্থিতিকে কে কতটা সহায়তা করবে তাও এখনো অস্পষ্ট। আরো গুরুত্বপূর্ণ কথা, ইতিহাস সাক্ষী যে সৌদি আরবের আগের প্রতিরক্ষা চুক্তিগুলো কখনো বাস্তবে আর্টিকেল 5 এর মতো সক্রিয় হয়নি। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিরক্ষা বিশ্লেষক মনসুর আহমেদ এই চুক্তিতে ন্যাটোর সমতুল্য না বলে বরং একটা আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার কাঠামো হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন। এমনকি পাকিস্তানের পারমাণবিক ছত্রছায়া সৌদি আরব বা তুরস্কের কতটা কভার করবে তা নিয়েও বিশেষজ্ঞদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে। আর বাংলাদেশের ক্ষেত্রে বললে এখনো পর্যন্ত যা হয়েছে তা একটা মন্ত্রীর ইতিবাচক বক্তব্য, কোনো আনুষ্ঠানিক যোগদান নয়। বাংলাদেশ ফার্স্ট নীতি বলছে ঢাকা মূলত নিজের অর্থনৈতিক স্বার্থ দেখছে, কোনো নির্দিষ্ট সামরিক ব্লকে ভারত বিরোধী অবস্থান নেওয়ার ঘোষণা এখনো আসেনি। তাহলে সত্যিটা কি? সত্যি
সত্যি হলো এই জোট বাস্তব, এটা গুরুত্বপূর্ণও বটে, কিন্তু এখনই একে ভারত ঘেরাওয়ের মহাচক্রান্ত বলে দেখাটা তত্ত্বের চেয়ে জল্পনাকেই বেশি প্রশ্রয় দেয়। আসল চিত্রটা ধূসর, না পুরোপুরি নিরাপদ, না পুরোপুরি বিপজ্জনক। তাহলে ভারতের করণীয় কি? প্রথমত, কূটনৈতিক সতর্কতা বাড়ানো, ঢাকার সাথে যোগাযোগ বজায় রেখে বাংলাদেশকে সম্পূর্ণভাবে প্রতিপক্ষ শিবিরে ঠেলে না দেওয়া। দ্বিতীয়ত, শিলিগুড়ি করিডোর সহ পূর্ব সীমান্তে প্রতিরক্ষা পরিকাঠামো আধুনিকীকরণ চালিয়ে যাওয়া। তৃতীয়ত, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সাথে প্রতিরক্ষা সহযোগিতা আরও মজবুত করা, যাতে আঞ্চলিক ভারসাম্য বজায় থাকে। শেষ কথা হলো, ভূ রাজনীতি কখনো সাদা কালো হয় না। একটা নতুন জোট মানেই যুদ্ধ নয়, আবার সেটা উপেক্ষা করাও বুদ্ধিমানের কাজ নয়। আগামী কয়েক মাসে তারেক রহমানের রিয়াদ সফর আর বাংলাদেশের চূড়ান্ত অবস্থান, এই দুটোই ঠিক করে দেবে গল্পটা কোন দিকে মোড় নেবে। আমরা নজর রাখছি, আপনারাও রাখুন, আর কমেন্টে জানান আপনাদের মতে ভারতের এখন কি করা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।